বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হল ১-২ ন্যায়পাল পদ সৃষ্টি করা, জনগণের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতিসমূহ। বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি? ভাষা। বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি? বাংলাদেশ সংবিধানের তফসিল ৭টি। বাংলাদেশ সংবিধানের কত ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে? দ্বিতীয় ভাগে। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ১০ নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে কী নামে অভিহিত করা হয়েছে? বাংলাদেশ সংবিধানের ১০ নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি নামে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ১০ নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি হিসেবে শোষণ মুক্তি নামে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের জন্য যে বিষয়গুলো নিশ্চিত করবে তন্মধ্যে অন্যতম হল গ. আইনের শাসন, মৌলিক মানবাধিকার, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের জন্য যে বিষয়গুলো নিশ্চিত করবে তন্মধ্যে অন্যতম হল আইনের শাসন, মৌলিক মানবাধিকার, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের জন্য যে বিষয়গুলো নিশ্চিত করবে তন্মধ্যে অন্যতম হল আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। পরিনীতি ও সুশাসন ক্লাসে রেখা ম্যাডাম বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গঠন কাঠামো ও কর্মপরিসর জটিল ও ব্যাপক। এই কারণে রাষ্ট্র পরিচালনার দলিল ও নীতিগুলি সুস্পষ্ট ও লিখিত হওয়া বাঞ্ছনীয়। বিমা দাঁড়িয়ে বলল, ম্যাডাম, বাংলাদেশ কি এরকম লিখিত সুস্পষ্ট নীতি রয়েছে যা দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়? ম্যাডাম বললেন, বাংলাদেশ সংবিধান গৃহীত হয় বাংলাদেশ সংবিধান গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে। রাষ্ট্র পরিচালনা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হল গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতা এটি একটি মৌলিক অধিকার। এরপরে হচ্ছে নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য সুযোগ সুবিধা বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হয় তাকে কি বলা হয়? নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হয় তাকে কি বলে? মানবাধিকার না মৌলিক অধিকার। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত হয় তাকে কি বলে? মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ বর্ণিত আছে? ৪৭ নং। বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে? ৪৭ নং। বাংলাদেশ সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে? ৪৭ নং। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে উপাধি, খেতাব, সম্মান গ্রহণে কোনটি প্রয়োজন? রাষ্ট্রপতির পূর্বানুমোদন। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোন নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে উপাধি, খেতাব, সম্মান গ্রহণে কোনটি প্রয়োজন? গ. রাষ্ট্রপতির পূর্বানুমোদন। মৌলিক অধিকার পরিপন্থী যে কোনো পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে কোন বিভাগ? হাইকোর্ট। মৌলিক অধিকার পরিপন্থী যে কোনো পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে কোন বিভাগ? হাইকোর্ট। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র নিকট হতে উপাধি, খেতাব, সম্মান গ্রহণে কোনটি প্রয়োজন? রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন। মৌলিক অধিকার পরিপন্থী যে কোনো পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে কোন বিভাগ? হাইকোর্ট। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য হল নাগরিকদের জীবন বিকাশ ও ব্যক্তির জন্য অপরিহার্য শর্ত। সংবিধান হতে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য হল
1.3 নাগরিকদের জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য অপরিহার্য শর্ত আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। শৌখিন ক নামক একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে সে তার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নানা প্রকার সুযোগ সুবিধা ভোগ করে, আর এই সুবিধাগুলো তাকে ব্যক্তিত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। উদ্দীপকের শৌখিন তার রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা ভোগ করে তা কোন ধরনের অধিকার, সেটা হচ্ছে মৌলিক অধিকার। উক্ত অধিকারগুলো ক্ষুণ্ণ করা যায় না। খ 2.3 সংবিধান সংশোধন ছাড়া, জরুরি অবস্থা জারি ছাড়া। উক্ত অধিকার ক্ষুণ্ণ করা যায় না সংবিধান সংশোধন ছাড়া, জরুরি অবস্থা জারি ছাড়া। উক্ত অধিকার ক্ষুণ্ণ করা যায় না সংবিধান সংশোধন ছাড়া, জরুরি অবস্থা জারি ছাড়া। বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ সংবিধানের দ্বিতীয় সংশোধনী করার যৌক্তিক কারণ নিচের কোনটি? রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান। সংবিধানের দ্বিতীয় সংশোধনী করার যৌক্তিক কারণ নিচের কোনটি? রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান। সংবিধানের দ্বিতীয় সংশোধনী করার যৌক্তিক কারণ নিচের কোনটি? রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রদান। এরপর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনী। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি? সংসদীয় পদ্ধতি সরকার। এই পর্যন্ত বাংলাদেশ সংবিধানের কয়টি সংশোধনী আনা হয়েছে? 16টি। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় কবে? বাংলাদেশ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় 1991 সালে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার পুনঃপ্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? শাসিত সরকার পুনঃপ্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনী। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে কত করা হয়েছে? 50। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে কত করা হয়েছে? 50। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে কত করা হয়েছে? 50। দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কি? সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। দ্বাদশ সংশোধনীর মূল বৈশিষ্ট্য হল সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কত সালে গৃহীত হয়? 1973 সালে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? দশম। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? দশম। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? দশম। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? দশম। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? চতুর্থ। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয় 1991 সালে। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আইন করা হয়?
জেনারেল জিয়াউর রহমান কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আনয়ন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী আনয়ন করা হয়? জেনারেল জিয়াউর রহমান। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। সংবিধানের কততম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়? ত্রয়োদশ। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়? পঞ্চম। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়? পঞ্চম। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়? পঞ্চম। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়? পঞ্চম। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় আইন সংবিধানের কততম সংশোধন? প্রথম। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় আইন সংবিধানের কততম সংশোধন? প্রথম। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় আইন সংবিধানের কততম সংশোধন? প্রথম। পঞ্চম সংশোধন আইনে জাতীয় সংসদ যদি অর্থ বরাদ্দ ব্যর্থ হয় তবে কত দিনের মধ্যে রাষ্ট্রপতি অর্থের মঞ্জুরি দান করবেন? 120 দিন। পঞ্চম সংশোধন আইনে জাতীয় সংসদ যদি অর্থ বরাদ্দে ব্যর্থ হয় তবে কত দিনের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রয়োজনীয় আইন সংবিধানের কততম সংশোধন? প্রথম। পঞ্চম সংশোধনী আইনে জাতীয় সংসদ যদি অর্থ বরাদ্দে ব্যর্থ হয় পঞ্চম সংশোধন আইনে জাতীয় সংসদ যদি অর্থ বরাদ্দে ব্যর্থ হয় তবে কত দিনের মধ্যে রাষ্ট্রপতি অর্থ মঞ্জুরি দান করবেন? 120 দিন। বিরোধী দলীয় নেতৃবর্গের কাছে ক্ষমতাসীন সরকার স্থায়ীকরণের পন্থা হিসেবে বর্ণিত হয়েছে কোন সংশোধনটি? নবম। বিরোধী দলীয় নেতৃবর্গের কাছে ক্ষমতাসীন সরকারের স্থায়ীকরণের পন্থা হিসেবে বর্ণিত হয়েছে কোন সংশোধনটি? নবম। বিরোধী দলীয় নেতৃবর্গের কাছে ক্ষমতাসীন সরকারের স্থায়ীকরণের পন্থা হিসেবে বর্ণিত হয়েছে কোন সংশোধনটি? নবম। বিরোধী দলীয় নেতৃবর্গের কাছে ক্ষমতাসীন সরকারের স্থায়ীকরণের পন্থা হিসেবে বর্ণিত হয়েছে কোন সংশোধনটি? নবম। দ্বাদশ সংশোধনী আইনে কোন পদের বিলুপ্তি ঘটে? দ্বাদশ সংশোধনীর আইনে উপরাষ্ট্রপতি পদ। দ্বাদশ সংশোধনী আইনে কোন পদের বিলুপ্তি ঘটে? উপরাষ্ট্রপতি পদ। বিরোধী দলীয় নেতৃবর্গের কাছে ক্ষমতাসীন সরকারের স্থায়ীকরণের পন্থা হিসেবে বর্ণিত হয়েছে কোন সংশোধনটি? নবম। দ্বাদশ সংশোধন আইনে কোন পদের বিলুপ্তি ঘটে? উপরাষ্ট্রপতির। কখন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংবিধানের পঞ্চম সংশোধন সম্মতি দান করেন? 3 জুলাই 2011 তারিখে। কখন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংবিধানের পঞ্চদশ সংশোধন সম্মতি দান করেন? 3 জুলাই 2011 তারিখে। কখন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংবিধানের পঞ্চদশ সংশোধন সম্মতি দান করেন? 3 জুলাই 2011 তারিখে। কখন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সংবিধানের পঞ্চদশ সংশোধন সম্মতি দান করেন? 3 জুলাই 2011 তারিখে। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কখন জাতীয় সংসদে পাস হয়? 17 সেপ্টেম্বর 2014। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কখন জাতীয় সংসদে পাস হয়? 17 সেপ্টেম্বর 2014। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কখন জাতীয় সংসদে পাস হয়? 17 সেপ্টেম্বর 2014। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কখন জাতীয় সংসদে পাস হয়? ষোড়শ সংশোধনী আইন 17 সেপ্টেম্বর 2014। 1974 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত নিয়ে চুক্তি সম্পাদিত হয়? হচ্ছে 1, 2, 3 হিলি, বেরুবাড়ি, সিলেট, ত্রিপুরা এবং ফেনী নদীর সীমান্ত নিয়ে। 1974 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত নিয়ে চুক্তি সম্পাদিত হয়? হিলি, বেরুবাড়ি, সিলেট, ত্রিপুরা এবং ফেনী নদী সীমান্ত নিয়ে।
1974 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত নিয়ে চুক্তি সম্পাদিত হয়, হিলি, বেরুবাড়ি, সিলেট, ত্রিপুরা এবং ফেনী নদী সীমান্ত নিয়ে। ত্রয়োদশ সংশোধন অনুযায়ী অন্যান্য উপদেষ্টাগণ মন্ত্রীর ঘ পদমর্যাদা পাবেন, পারিশ্রমিক পাবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন। ত্রয়োদশ সংশোধন অনুযায়ী অন্যান্য উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন, পারিশ্রমিক পাবেন এবং সুযোগ সুবিধা ভোগ করবেন। ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী অন্যান্য উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন, পারিশ্রমিক পাবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন। ত্রয়োদশ সংশোধন অনুযায়ী অন্যান্য উপদেষ্টাগণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন, পারিশ্রমিক পাবেন এবং সুযোগ সুবিধা ভোগ করবেন। বাংলাদেশে 15 বার সংবিধান সংশোধনী হয়েছে। 15তম সংশোধনীর ক্ষেত্রে যেটি করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলুপ্তি, সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50টি করা। তাহলে হচ্ছে খ 2-3। সংরক্ষিত মহিলা আসন 2-3 না 66 হচ্ছে খ হচ্ছে 1-3। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, সংরক্ষিত মহিলা আসন 50টি করা। এরপর হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধনী ও সুশাসন। সংবিধানের 4র্থ সংশোধনী বিল পাস হয় কত সালে? সংবিধানের 4র্থ সংশোধনী বিল পাস হয় 1975 সালে। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45 থেকে বৃদ্ধি পেয়ে 50-এ করা হয়েছে। এটি কোন সংসদ থেকে কার্যকর করা হয়েছে? ঘ 10ম জাতীয় সংসদ। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45 থেকে বৃদ্ধি পেয়ে 50 করা হয়েছে। এটি কোন সংসদ থেকে কার্যকর করা হয়েছে? 10ম জাতীয় সংসদ। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45 থেকে বৃদ্ধি পেয়ে 50 করা হয়েছে। এটি কোন সংসদ থেকে কার্যকর করা হয়েছে? 10ম জাতীয় সংসদ। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 45 থেকে বৃদ্ধি পেয়ে 50 করা হয়েছে। এটি কোন সংসদ থেকে কার্যকর করা হয়েছে? 10ম জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে স্থানীয় শাসনের কথা বলা হয়েছে? 4র্থ। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে স্থানীয় শাসনের কথা বলা হয়েছে? 4র্থ। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে স্থানীয় শাসনের কথা বলা হয়েছে? 4র্থ। একটি সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ভূমির ক্ষতিপূরণ অপর্যাপ্ত হয়েছে বলে কোনো আদালত প্রশ্ন করা যাবে না মর্মে বিধান করা হয়। এই বিষয়টি কী হিসেবে চিহ্নিত করা হয়? সুশাসনের অন্তরায়। একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ভূমির ক্ষতিপূরণ অপর্যাপ্ত হয়েছে বলে কোনো আদালত প্রশ্ন করা যাবে না এই মর্মে বিধান করা। এই বিষয়টি কী হিসেবে চিহ্নিত করা হয়? সুশাসনের অন্তরায়। একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ভূমির ক্ষতিপূরণ অপর্যাপ্ত হয়েছে বলে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না এই মর্মে বিধান করা হয়। এই বিষয়টি কী হিসেবে চিহ্নিত করা হয়? সুশাসনের অন্তরায়। সংবিধান সংশোধনীর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে 1-2 সাম্প্রদায়িকতার বিলোপ, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার রোধ। সংবিধান সংশোধনীর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায় সাম্প্রদায়িকতার বিলোপ, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার রোধ করা। সংবিধান সংশোধনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায় সাম্প্রদায়িকতার বিলোপ, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার রোধ করা। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার রোধ করা। বর্তমান সংবিধান অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটি হচ্ছে গ 1-3। 1-3 হচ্ছে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও নিরাপত্তা বিধান। বর্তমান সংবিধান অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। তা অন্যতম হল পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও নিরাপত্তা বিধান। অনুচ্ছেদটি পড়ো। 73 ও 74 নং প্রশ্ন উত্তর দাও। একজন রাজনীতি বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশের অধিকাংশ সংবিধান সংশোধনী দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে সম্পন্ন হয়েছে। ও অনুচ্ছেদটি উল্লেখিত ব্যক্তি স্বার্থে আনিত সংবিধান সংশোধনী কোনটি? সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনী, না ষষ্ঠ সংশোধনী। অনুচ্ছেদটি উল্লেখিত ব্যক্তি স্বার্থে আনিত সংবিধান সংশোধনী কোনটি? ষষ্ঠ সংশোধনী।
একজন রাজনীতি বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশের অধিকাংশ সংবিধান সংশোধনী দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে এবং গোষ্ঠীর স্বার্থে সম্পন্ন হয়েছে। অনুচ্ছেদটি উল্লেখিত ব্যক্তি স্বার্থে আনিত সংবিধান সংশোধনী কোনটি? ষষ্ঠ সংশোধনী। অনুচ্ছেদে উল্লেখিত বক্তার বক্তব্য ভুল প্রমাণিত হয় যে সকল সংশোধনের ক্ষেত্রে? ক 1-2, পঞ্চদশ এবং দ্বাদশ। অনুচ্ছেদে উল্লেখিত বক্তার বক্তব্য ভুল প্রমাণিত হয় যে সকল সংশোধনের ক্ষেত্রে? পঞ্চদশ এবং দ্বাদশ। দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। পঞ্চদশ সংশোধনী 50-এ উপনীত করা হয়। উল্লেখিত ভুল প্রমাণিত হয় যে সকল সংশোধনের ক্ষেত্রে? পঞ্চদশ এবং দ্বাদশ। 1-2। পঞ্চম অধ্যায় বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো। জাতীয় সংসদের গঠন। কতজন সংসদ সদস্য উপস্থিতিতে কোরাম হবে? 60 জন। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? সেটা হচ্ছে 50। সংরক্ষিত মহিলারা কিভাবে নির্বাচিত হয়? সংরক্ষিত মহিলারা 3 সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে। সংসদ সদস্যদের সংরক্ষিত আসনে মহিলারা কিভাবে নির্বাচিত হন? সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে। বাংলাদেশ জাতীয় সংসদ কোন প্রকৃতির? এক কক্ষ বিশিষ্ট। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্য সংসদের প্রথম অধিবেশন থেকে কত দিনের মধ্যে শপথ গ্রহণ করবেন? 90 দিনের মধ্যে। নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যকে সংসদের প্রথম অধিবেশন থেকে কত দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে? 90 দিন। সাবেক সংসদ সদস্য সোহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট জমা দিয়েছিলেন? গ স্পিকার। সাবেক সংসদ সদস্য সোহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট জমা দিয়েছিলেন? স্পিকার। জাতীয় সংসদের কার্যাবলী। জাতীয় সংসদ। জাতীয় সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদ সদস্য নিজ স্বাক্ষরযুক্ত পত্র কার কাছে উত্থাপনের মাধ্যমে স্বীয় পদত্যাগ করতে পারেন? স্পিকার। রহিম সাহেব একজন সংসদ সদস্য, তিনি নিজের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? ডেপুটি স্পিকারকে। রহিম সাহেব একজন সংসদ সদস্য, তিনি নিজের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? ডেপুটি স্পিকার। কোন জাতীয় সংসদের কাজ নয় মন্ত্রিসভা গঠন? কোনটি জাতীয় সংসদের কাজ নয়? আইন প্রণয়ন। জাতীয় সংসদের কাজ সংবিধান সংশোধন। জাতীয় সংসদের কাজ রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদের কাজ। কোনটি জাতীয় সংসদের কাজ নয়? মন্ত্রিসভা গঠন। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলতে কি বোঝো? পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার প্রদত্ত ভোট হচ্ছে কাস্টিং ভোট। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝো? পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার প্রদত্ত ভোট হচ্ছে কাস্টিং ভোট। এরপর হচ্ছে সংসদীয় ভাষায় বিল বলতে কি বোঝো? আইনের প্রাথমিক প্রস্তাব। সংসদীয় ভাষায় বিল বলতে কি বোঝায়? আইনের প্রাথমিক প্রস্তাব। সংসদীয় ভাষায় বিল বলতে কি বোঝায়? আইনের প্রাথমিক প্রস্তাব। বেসরকারি বিল বলতে কি বোঝো? বেসরকারি বিল হচ্ছে সাধারণ সংসদ কর্তৃক উত্থাপিত বিল। বেসরকারি বিল বলতে কি বোঝো? সাধারণ সংসদ কর্তৃক উত্থাপিত বিল। জাতীয় সংসদে উত্থাপিত বিল কত প্রকার? 2 প্রকার। বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন পদ্ধতির ন্যায়? যুক্তরাষ্ট্রের না ব্রিটেনের? বাংলাদেশ জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন প্রণয়ন পদ্ধতির ন্যায়? ব্রিটেনের। বাংলাদেশ জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন প্রণয়ন পদ্ধতির নেই? ব্রিটেনের। আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলটি সংসদে পুনর্বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলটি সংসদে পুনর্বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে সম্মতি দিতে হবে? 7 দিন।
সোহেলের বাবা জাতীয় সংসদের একজন সদস্য। তিনি নিজে কোন কাজটি অংশ নিতে পারেন? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে 1-2 মুলতবি প্রস্তাবের মাধ্যমে এবং নিন্দা প্রস্তাবের মাধ্যমে। জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে মুলতবি প্রস্তাবের মাধ্যমে, নিন্দা প্রস্তাবের মাধ্যমে, অর্থ বিল। জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে মুলতবি প্রস্তাবের মাধ্যমে, নিন্দা প্রস্তাবের মাধ্যমে। উদ্দীপকটি পড়ো। পরবর্তী 19-20 দুইটি প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশ একটি জাতীয় সংসদ নির্বাচনে এক্স দল 230, ওয়াই দল 30 এবং জেড দল 27টি আসন লাভ করে। ওয়াই দল জাতীয় সংসদে কোন পদটি লাভ করবে? ওয়াই দল বিরোধী দলীয় নেতা। ঠিক আছে। জাতীয় সংসদে এক্স দল এককভাবে করতে পারবে সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, শাস্তি মওকুফ। 1-2 হবে সংবিধান পরিবর্তন এবং সংবিধান সংশোধন। সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদ। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদ। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদ। সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে? জাতীয় সংসদ। দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে? সংসদ সদস্যদের। দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে? সংসদ সদস্যদের। দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে? সংসদ সদস্যদের। কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন? সংসদীয় কমিটির মাধ্যমে। কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন? সংসদীয় কমিটির মাধ্যমে। কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন? সংসদীয় কমিটির মাধ্যমে। জাতীয় সংসদের গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা? বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। জাতীয় সংসদে গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা? বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। জাতীয় সংসদে গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা? বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। সংসদে এর সদস্যদের বিশেষ অধিকার হলো সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার হলো ঘ সংসদ আইন দ্বারা নির্ধারিত হবে। সংসদ নিজস্ব সচিবালয় থাকবে। সংসদের বেতন ও ভাতা সংসদ আইন দ্বারা নির্ধারিত হবে। সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। সদস্যদের বেতন ও ভাতা সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে। 1-2-3। সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার হলো সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। সংসদের সদস্যদের বেতন ও ভাতা সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে। 1-2-3। শাসন বিভাগের জবাবদিহিতা। জনগণের আশা আকাঙ্ক্ষা, দুঃখ, দৈন্য এবং অভাব অভিযোগ জাতীয় সংসদে প্রতিফলিত হয় কার মাধ্যমে? সংসদ সদস্যদের মাধ্যমে। জাতীয় সংসদের কোনো সদস্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে? 15 দিন। জাতীয় সংসদের কোনো সদস্য বা কোনো মন্ত্রণালয় বা দপ্তর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে? 15 দিন। জাতীয় সংসদে কোনো পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন গ ন্যায়পাল। জাতীয় সংসদের কোন পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন ন্যায়পাল। জাতীয় সংসদের কোনো পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন ন্যায়পাল। সংসদ সদস্যগণ অর্থ বিলের উপর যে সকল ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হল সংসদ সদস্যগণ অর্থ বিলের উপর যে সকল
ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হলো সংসদ সদস্যগণ অর্থ বিলের উপর যে সকল ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হলো ঘ নীতি অনুমোদন ছাঁটাই, মিতব্যয়ী ছাঁটাই এবং প্রতীকী ছাঁটাই। নীতি অনুমোদন ছাঁটাই, মিতব্যয়ী ছাঁটাই এবং প্রতীক ছাঁটাই। প্রধানমন্ত্রী ও তার ক্ষমতা ও কার্যাবলী। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা কারণ তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা কারণ তিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে? সংসদীয় সরকার। শাসন বিভাগের মুখ্য শাসক কে? শাসন বিভাগের মুখ্য শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থাই নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 57 নং অনুচ্ছেদে জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থাই নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 57 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থাই নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? গ 57 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থাই নয়। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 57 নং অনুচ্ছেদে। মন্ত্রী পরিষদের গঠন ও কার্যাবলী। মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক কে? মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক হচ্ছে সচিব। মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক কে? মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক হচ্ছে সচিব। মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক কে? মন্ত্রণালয়ের মুখ্য হিসাবরক্ষক হচ্ছে সচিব। কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রধান কাজ? প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা। কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রধান কাজ হচ্ছে? কোনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা? কোনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা? মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ কত শতাংশ হতে পারে? গ 1 মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট মন্ত্রীর সর্বোচ্চ কত শতাংশ হতে পারে? 1 ভাগের 1 ভাগ। কে মন্ত্রিসভার নেতৃত্ব দেন? প্রধানমন্ত্রী। সংসদে উত্থাপিত নীতিগুলো কি নামে পরিচিত? সংসদে উত্থাপিত নীতিগুলো কি নামে পরিচিত? সরকারি নীতি। সংসদে উত্থাপিত নীতিগুলো কি নামে পরিচিত? সরকারি নীতি। উদ্দীপকটি পড়ো, 39-40 প্রশ্নের উত্তর দাও। ক রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত এবং যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য। পক্ষান্তরে খ রাষ্ট্রের মন্ত্রিসভার জবাবদিহিতা শাসন বিভাগের কাছে ন্যস্ত। উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের সরকার পদ্ধতি হল সংসদীয় সরকার ব্যবস্থা। আর 40 উদ্দীপকের আলোকে ক রাষ্ট্রের শাসন পদ্ধতি ক রাষ্ট্রের চাইতে অধিকতর উপযোগী, কারণ ক 1-2 আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা অধিকতর প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি নির্বাচন, পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? জাতীয় সংসদ সদস্যগণের ভোটে। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর। রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? 35 বছর। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? 2/3। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? 2/3। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? 2/3। 3/2 রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কি পরিমাণ ভোটের প্রয়োজন? 3/2 অর্থাৎ 350টি আসনের মধ্যে 350টি আসনের 3/2
কে প্রধান নির্বাচন কমিশনকে নিয়োগ দেন? গ. রাষ্ট্রপতি। কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। যে রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন? খ. রাষ্ট্রপতি। কে রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন? রাষ্ট্রপতি। কে রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন? রাষ্ট্রপতি। কে রাষ্ট্রের সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে থাকার সর্বোচ্চ সীমা কত বছর? 10 বছর। কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি 2 মেয়াদ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন? গ. নবম। কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি 2 মেয়াদে পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন? নবম সংশোধনী। কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি 2 মেয়াদ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন? নবম। ক. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সংবিধানের 9ম সংশোধনী অনুযায়ী তিনি কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন? 10 বছর। সর্বোচ্চ 10 বছর। সর্বোচ্চ 10 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি কী? গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন? স্পিকার। ডক্টর ইউনূস বিদেশে কোনো সম্মান বা উপাধি গ্রহণ